আজকে আমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 54 অ্যান্ড 67 এবং প্রেসির 28 অ্যান্ড 45 এই চারটি প্যাসেজ দেখব। চলুন শুরু করি। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে। ফার্স্ট যে লাইনটা আছে দেখুন এখানে কি বলছে। ফার্স্ট যে লাইনটা এখানে বলছে, এক সময় কয়েকজন পথিক পথভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া এক বটবৃক্ষতলে উপবেশন করিয়াছিল। তার মানে কি, উপবেশন করেছিল মানে বসেছিল, তার মানে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। এবার একটু দেখুন ব্যাপারটা ভালো করে। এখানে এই যে বলছে অত্যন্ত ক্লান্ত হইয়া, তাহলে আপনি এটাকে পার্টিসিপেল হিসেবেও করতে পারেন, বা আপনি যদি মনে করেন যে অত্যন্ত ক্লান্ত হয়েছিলেন এবং বট গাছের তলায় বসেছিলেন, তাহলে কিন্তু আপনাকে কম্পাউন্ড হিসেবে লিখতে হবে। দেখুন আমরা এটাকে কিভাবে করছি। ফার্স্ট আমি কম্পাউন্ডে করে দেখাচ্ছি, দেখুন কিভাবে করলাম। এটা হলো ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, সাম পাসার্স বাই মানে কি কিছু পথিক, কিছু পাসার্স বাই, ঠিক আছে। সাম পাসার্স বাই ওয়্যার ভেরি টায়ার্ড, তারা প্রচণ্ড কী ছিলেন, টায়ার্ড ছিলেন। অ্যান্ড স্যাট এবং বসেছিলেন আন্ডার আ ব্যানিয়ান ট্রি, একটি বট গাছের তলায়। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আমি কম্পাউন্ড হিসেবে অ্যান্ড করলাম, অ্যান্ড লিঙ্কার যোগ করে কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং করলাম এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সেই কিন্তু লিখলাম, মানে সিম্পল পাস্টে লিখলাম। ঠিক আছে, এবার দেখুন আরেকভাবে কীভাবে করা যায়। যদি আপনি পার্টিসিপেল করে করেন তাহলে কিন্তু আপনাকে এইভাবেই করতে হবে। দেখুন কীভাবে করেছি, সেকেন্ডটা লক্ষ্য করুন কি বলছে। বলছে বিইং ভেরি টায়ার্ড মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে, ওয়ান্স একদা, সাম পাসার্স বাই মানে কিছু পথিকেরা, স্যাড বসেছিল, আন্ডার আ ব্যানিয়ান ট্রি। তাহলে এখানেও কিন্তু আমি পাস্ট ইনডিফিনাইটেই করলাম। দেখুন সাম পাসার্স বাই এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখুন ভার্বের সেকেন্ড ফর্ম, বাকিটা কমপ্লিমেন্ট হিসেবে লিখলাম। তাহলে আপনি ফার্স্ট হিসেবেও করতে পারেন কম্পাউন্ডে, বা আপনি যদি সিম্পল সেন্টেন্সে লিখতে চান তাহলে কিন্তু এইভাবে করবেন। তাহলে কিন্তু এখানে কিন্তু একটাই দেখুন একটাই মেন ভার্ব আছে, তাহলে আমি কিন্তু এইভাবে করতে পারি। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে প্রচণ্ড গ্রীষ্মে মানে কি, মানে প্রচণ্ড সূর্যের তাপে। ঠিক আছে, প্রচণ্ড সূর্যের তাপে তাহাদের শরীর হইতে ঘর্ম নির্গত হইতেছিল। তাহলে আপনি এটাকে এইভাবে লিখতে পারেন যে তাহাদের মানে তাদের শরীর খুব ঘাম ছিল, তার মানে কি ঘাম ছিল মানে কন্টিনিউ হচ্ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এবং কি সেটা প্রচণ্ড রৌদ্রের তাপে হচ্ছিল, তাই না, প্রচণ্ড রৌদ্রের তাপে, তাহলে সেইভাবে লিখতে হবে যে তাদের শরীর প্রচণ্ড রৌদ্রের তাপে ঘাম ছিল। এইভাবে লিখবো। দেখুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে কিভাবে করলাম দেখুন। সাবজেক্ট হিসেবে লিখলাম কি দেয়ার বডিজ, তাদের বডি, তাদের বডিগুলো কী হচ্ছিল, ওয়্যার সোয়েটিং মানে কি ঘাম ছিল, ওয়্যার সোয়েটিং কীভাবে মানে কিসে, ইন দি স্কোর্চিং হিট মানে কি প্রচণ্ড রৌদ্রে মানে ঝলসানো রৌদ্রে তাদের বডি ঘাম ছিল, তাদের শরীর ঘাম ছিল। তাহলে দেখুন কীভাবে লিখলাম, এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে করলাম, সাবজেক্ট তারপরে ওয়াজ ওয়্যার দেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে বৃক্ষের শীতল ছায়ায় বিশ্রাম করিবার সময় একজন বলিল মানে বলেছিল, তার মানে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে আপনাকে। দেখো এ বৃক্ষে কোনো উপাদেয় ফল অথবা ফুল কিছুই উৎপন্ন হয় না। তাহলে এই যে যেটা ডিরেক্ট স্পিচ আছে, তো এই ডিরেক্ট স্পিচটা যেরকম মানে টেন্সে আছে সেই টেন্সে কিন্তু আপনাকে লিখতে হবে। দেখুন কিভাবে করছি এটাকে এইভাবে করলাম। দেখুন বৃক্ষের শীতল ছায়ায় বিশ্রাম করিবার সময় একজন বলিল, তার মানে কি যখন এই যে হোয়াইল ব্যাপারটা নিয়ে আসতে হবে, কারণ দুটো কাজ একসঙ্গে যখন হয় তখন কিন্তু আপনাকে হোয়াইল কথাটাকে নিয়ে আসতে হয়। মানে বৃক্ষের ছায়ায় সে বিশ্রাম করছিল, বিশ্রাম করতে করতে সে বলল, তাহলে সে বিশ্রাম করছিল এবং বলল দুটো একসঙ্গে হচ্ছে, তাই কিন্তু আপনাকে হোয়াইল নিয়ে আসতে হবে, হোয়েন লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে কি হলো, হোয়াইল রেস্টিং ইন দি কুল শেড মানে কি যখন রেস্ট করছিল, ইন দি কুল শেড মানে শীতল ছায়ায়, কিসের, অফ দি ট্রি মানে গাছের শীতল ছায়ায় যখন বিশ্রাম করছিল। তারপরে দেখুন ওয়ান সেড তখন একজন বলল, ফার্স্ট ইনডিফিনিটে লিখলাম। তারপরে দেখুন ডিরেক্টটা যেভাবে লেখা আছে কি, দেখো এ বৃক্ষে কোনো উপাদেয় ফল মানে ডেলিসিয়াস ফ্রুটস অ্যান্ড ফুল এইগুলো কিন্তু কিছু উৎপন্ন হয় না। তার মানে আপনাকে কি সেন্স, এখানে কি টেন্সটা ব্যবহার করা হচ্ছে, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটি ব্যবহার করা হচ্ছে, তাহলে কিন্তু সেইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। দেখুন কিভাবে লিখলাম লুক মানে দেখো, দিস ট্রি, তাহলে দিস ট্রি, তারপরে ডাজ নট কেন লিখলাম, কারণ দিস ট্রি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগা, যেহেতু এখানে নেগেটিভ সেন্টেন্স করা হচ্ছে তাই এই ভার্বের যে এসটা সেটা কিন্তু ডাজ মানে দুটা হয়ে যাবে ডাস। ঠিক আছে, তাহলে কি হলো, লুক দিস ট্রি ডাজ নট প্রডিউস মানে এই ট্রি প্রডিউস করে না এনি ডেলিসিয়াস ফ্রুট অর ফ্লাওয়ার্স মানে এনি ডেলিসিয়াস ফ্রুটস
এখানে প্লুরালও করতে পারেন, তাহলে এনি ডেলিশিয়াস ফ্রুটস অ্যান্ড অর ফ্লাওয়ার্স। ঠিক আছে, তাহলে কিসে করলাম, এই যে ডিরেক্ট স্পিচটা কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনাইটেই কিন্তু করলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে অন্য একজন কহিল, মানে অন্য একজন বলেছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে দেখুন ফুল ও ফলের কথা কি বলিতেছ, বটবৃক্ষ মানুষের কোনো উপকারে আসে না। তাহলে এই যে ডিরেক্ট স্পিচ যেটা লেখা আছে সেটা কিন্তু আপনাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখতে হবে, আর এই যে অন্য একজন কহিল এটা কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে হবে। দেখুন কিভাবে লিখছে এটাকে, অন্য একজন কহিল মানে আদার সেড, অন্য একজন বলল, কি বললো, এই যে বলছে ফুল ফলের কথা কি বলে দিয়েছো, মানে ফুল ফলের কথা আর বলো না, সেইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। তাহলে কি ডোন্ট স্পিক অফ ফ্লাওয়ার্স অর ফ্রুটস, মানে ফুল বা ফলের কথা বলো না। ঠিক আছে, তারপরে দেখুন বটবৃক্ষ মানুষের কোনো উপকারে আসে না, তার মানে কি ব্যানিয়ান ট্রি ইজ অফ নো ইউজ টু পিপল। একদম সিম্পল পাস্টে সিম্পল প্রেজেন্টে লিখলাম কি ব্যানিয়ান ট্রি ইজ অফ নো ইউজ, মানে ব্যানিয়ান ট্রির কোনো ইউজ নেই, ঠিক আছে, কোনো উপকার নেই, টু পিপল মানে কি মানুষের কাছে। তাহলে কিভাবে করলাম বোঝা গেল ব্যাপারটা। এখানে কিন্তু ফার্স্ট যেটা সেটা কিন্তু কি করলাম, ফার্স্ট ইনডিফিনাইট করলাম, তারপরে দেখুন সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে আমি করলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো। আচ্ছা, পরেরটা দেখুন কি বলছে, পরের সেন্টেন্সটা এখানে বলছে বটবৃক্ষ এইসব কথা শুনিয়া, তাহলে আপনি এইভাবে লিখতে পারবেন না যে শুনিয়া মানে কি বাই লিসেনিং ইট ব্যানিয়ান ট্রি সেড, এইভাবে কিন্তু আপনি লিখতে পারবেন না। ঠিক আছে, আপনাকে কিভাবে লিখতে হবে, এই যে শুনিয়া কথাটা আছে এটাকে আপনাকে এইভাবে লিখতে হবে। কি দেখুন কিভাবে লিখেছে এটাকে, এইভাবে লিখলাম এই যে শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিল, তার মানে দেখুন দি ব্যানিয়ান ট্রি লাভড অ্যাট অল দিস, তার মানে কি দি ব্যানিয়ান ট্রি লাভড অ্যাট অল দিস, মানে ব্যানিয়ান ট্রি এইটার দিকে মানে এই জিনিসটাতে হাসলো, লাভড অ্যাট অল দিস মানে ঈষৎ হাসলো এইটার দিকে, অ্যান্ড সেড এবং বলল। ঠিক আছে, এই শুনিয়া ব্যাপারটাকে কিন্তু আপনাকে ছাড়তে হবে, সেটা কিন্তু এইভাবেই কিন্তু লিখতে হবে কি দি ব্যানিয়ান ট্রি লাভড অ্যাট অল দিস, মানে কি ফার্স্ট ইনডিফিনাইট লিখছি দেখুন দি ব্যানিয়ান ট্রি সাবজেক্ট, লাভড ভার্বের সেকেন্ড ফর্ম, লাভড অ্যাট অল দিস এই সবে একটু হাসলো, অ্যান্ড সেড এবং বলল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে, কম্পাউন্ড করে লিখছি। তারপরে দেখুন মানুষ এইরূপ অকৃতজ্ঞই বটে, তাহলে কি মানুষ এইরূপ অকৃতজ্ঞই বটে, তার মানে আপনাকে কী করতে হবে, সিম্পল প্রেজেন্ট ইউজ করতে হবে। দেখুন সেইভাবেই করছি। এই যে পিপল, অনেকে ভাবছে পিপলের পরে কেন আমি ইজ লিখলাম না, কারণ পিপলটাই হচ্ছে আপনার প্লুরাল ফর্ম হিসেবে ইউজ হয়, মানে সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, কিন্তু প্লুরাল এখানে প্লুরাল হিসেবে ইউজ হয়েছে, তাই পিপল আর। ঠিক আছে, তাহলে পিপল আর সো আনগ্রেটফুল, তার মানে কি পিপলটা কিন্তু মানে মানুষটা কিন্তু কি অকৃতজ্ঞই বটে, পিপল আর সো আনগ্রেটফুল মানে মানুষটা খুব অকৃতজ্ঞ। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা, তাহলে কিন্তু এখানে সিম্পল প্রেজেন্টে লিখলাম ডিরেক্ট স্পিচটা। তারপরে দেখুন পরের সেন্টেন্সটা কি বলছে, এখানে বলছে যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, মানে আপনাকে কিন্তু এই যখনটাকে হোয়াইল হিসেবে কিন্তু আপনি লিখতে পারবেন না, এটা কিন্তু আপনাকে একটু সেন্সটাকে ধরে একটু চেঞ্জ করে লিখতে হবে। কীভাবে, যে যদিও আমার ছায়া মানে শীতল হয়েছে, শীতলতা পাচ্ছে, সেই সময় জগতের কোনো উপকারে আসি না বলে নিন্দা করিতেছে, তো তার মানে কি কিন্তু তবুও আমি উপকারে আসি না বলে আমাকে নিন্দা করছে, এইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে লিখছি, যেহেতু এটা ডিরেক্ট স্পিচেই চলছে সে তাই এইভাবেই লিখতে হবে, মানে প্রেজেন্টেই লিখতে হবে, কারণ ডিরেক্ট স্পিচটা সবাই এখানে শেষ হচ্ছে, আগে থেকে শুরু হয়েছিল। দেখুন যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখছি, যে যদিও আমার ছায়া লাভ করে শীতল হচ্ছে, তাহলে কি অলদো যদিও দে আর গেটিং কুল্ড, মানে তারা শীতল হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখছি। দেখুন দে আর গেটিং কুল্ড মানে তারা শীতল হচ্ছে, ইন মাই শেড মানে আমার ছায়ায়, বাট কিন্তু আর কন্ডেমনিং, এই যে আরটা এই যে এই বাটের পরে যেটা আমি লিখলাম এটা কিন্তু এই আরটা কিন্তু সাবজেক্ট দেখেই রেফার করছে, তার মানে কি দে আর কন্ডেমনিং মানে তারা আমার মানে দে আর কন্ডেমনিং মি, তারা আমার নিন্দা করছে, অ্যাজ অফ নো ইউজ ওয়ার্ডস ওয়েভার, মানে কি মানে হচ্ছে যে কি এই যে কোনো উপকারে আসি না বলিয়া নিন্দা করিতেছে, তার মানে হলো কি দে আর কন্ডেমনিং মি অ্যাজ অফ নো ইউজ ওয়ার্ডস ও এভার, তার মানে কি ওয়ার্ডস ও এভার মানেটা হচ্ছে কি এই যে না বলিয়া মানে উপকারে আসি না বলে যে নিন্দা করা, এইটাই কিন্তু এই ব্যাপারটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, কোনো উপকারে না আসাটাকেই কিন্তু এইভাবে বোঝানো হচ্ছে কি নো ইউজ ওয়ার্ডস সো এভার। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে কি হলো, তাহলে এখানে কিন্তু আমি কি করলাম, যেহেতু এটা এখনো পর্যন্ত চলছে মানে ডিরেক্ট স্পিচেই চলছে, তাই কিন্তু প্রেজেন্টেই লিখতে হলো, এবং প্রথম অংশটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখলাম, বাকি অংশটাকেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসেই লিখলাম।
ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে কি হলো এখানে, এখানে কিন্তু আমাদের এই যে প্যাসেজ, ট্রান্সলেশন প্যাসেজটা এখানে শেষ হলো। এরপরে আমরা কি করব, পরের যে প্রেসি পার্টটা আছে সেটা একটু আপনারা ভালো করে ভিডিওটাকে পজ করে পড়ে নিন, তারপরে আমরা চেষ্টা করছি এর মানেটা কি আছে একটু বোঝানোর। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে দি চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডেস্ট্রয় হিউম্যান লাইফ। মানে ওয়ারের কাজটাই কি, ওয়ারের অ্যাকচুয়াল মোটিভটাই হচ্ছে মানুষের জীবনকে ধ্বংস করা। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিস, সবাইকে টেনে হিসেবে নিয়ে আসে যুদ্ধে অংশগ্রহণ করানোর জন্য, অ্যান্ড বার্ন সিটিস, তাতে কিনা শহর জ্বলতে থাকে, শহর জ্বালিয়ে দেয় শহর। তারপর কি বলছে, টু স্প্রেড ফ্যামাইন, মানে এই জিনিসটা কি ছড়ায়, ফ্যামাইন মানে দুর্ভিক্ষ ছড়ায়। টু মাল্টিপ্লাই উইডোজ অ্যান্ড অরফেন্স, মানে এর ফলে কি বহুগুণভাবে কি বৃদ্ধি পায়, উইডোজ বিধবাদের সংখ্যা বৃদ্ধি পায় এবং অনাথ যারা তাদের সংখ্যাও বৃদ্ধি পায়। তার মানে যুদ্ধের একটাই মোটিভ, সেটা হচ্ছে কি মানুষের জীবনকে ধ্বংস করা, তার মানে সিটি যেগুলো সেগুলোকে জ্বালিয়ে দেওয়া এবং অনাথ তার সাথে সাথে বিধবা এদের সংখ্যা বাড়ানো এবং দুর্ভিক্ষ সৃষ্টি করা। ঠিক আছে, তারপরে দেখুন আর দোজ অনারেবল ডিডস, মানে এগুলো কি অনারেবল ডিডসের মধ্যে পড়ে, মানে সম্মানজনক কাজের মধ্যে কি পড়ে। গ্রান্ট দ্যাট, মানে এটাকে মর্যাদা দিতে বলছে যে নেসেসিটি ফর দেম মে এক্সিস্ট, মানে তাদেরও কিন্তু নেসেসিটি, প্রয়োজনীয়তা ব্যাপারটা কিন্তু থাকতেই পারে, তাই না। তাদেরকে কোনোভাবে কিন্তু এইভাবে জোর করে নিয়ে আসা বা এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া বা অনাথ করে দেওয়া বা বিধবা করে দেওয়ার কিন্তু কোনো উদ্দেশ্যই নেই, তাদেরও কিন্তু মানে প্রয়োজনীয়তা কিন্তু থাকতে পারে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারছি। তারপর দেখুন ইট ইজ আ ড্রেডফুল নেসেসিটি সাচ আ গুড ম্যান উইল সিং ফ্রম, মানে এই যে নেসেসিটিটা, এই যে যুদ্ধের এই যে নেসেসিটি, এইটা এমনই একটা ড্রেডফুল নেসেসিটি, মানে এমনই একটা ভয়ঙ্কর প্রয়োজনীয়তা যে সেটা কিন্তু যে কোনো গুড ম্যান, যে কোনো ভালো মানুষকেই কিন্তু কম্পিত করে দিতে পারে। ঠিক আছে, তারপরে দেখুন দো ইট মে এক্সেম্পট ফ্রম গিল্ট, মানে যদিও যুদ্ধের পর কিন্তু কি হয়, মানে গিল্ট যেটা মানে যে অপরাধবোধ সেটা থেকে যদিও কিন্তু মুক্তি পাওয়া যায়, ইট ক্যান নট টার্ন দেম ইন্টু গ্লোরি, কিন্তু তার ফলে যে গ্লোরি ফিরে আসে সেটা কিন্তু হয় না, মানে সম্মান ফিরে পাওয়া যায় বা গৌরব ফিরে পাওয়া যায় তা কিন্তু হয় না। তারপরে দেখুন উই হ্যাভ থট দ্যাট, মানে আমরা ভেবেছি যে ইট ইজ অনারেবল টু সেভ, মানে অনারেবল ব্যাপারটা কি, তাহলে সম্মানজনক ব্যাপারটা কি, তাহলে সম্মানজনক ব্যাপারটা হচ্ছে টু সেভ, মানে বাঁচিয়ে রাখা, যত্ন নেওয়া বা রক্ষণাবেক্ষণ করা, এই ব্যাপারটা কিন্তু বলছে। যুদ্ধের পরিবর্তে এইটাই কিন্তু গৌরবজনক ব্যাপার। টু রিলিভ পেন, পেনকে রিলিভ করা মানে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। টু স্ন্যাচ দি সিক ফ্রম দি জজ অফ ডেথ, মানে মৃত্যুর কবল থেকে কাউকে ছিনিয়ে নিয়ে আসা, মৃত্যুর মুখ থেকে কাউকে ছিনিয়ে নিয়ে আসা, এগুলোই কিন্তু অনারেবল ডিডসের মধ্যেই কিন্তু পড়ছে, যুদ্ধ কিন্তু নয়। ঠিক আছে, তারপরে দেখুন উই হ্যাভ প্লেসড অ্যামং দি বেনিফ্যাক্টরস অফ দি হিউম্যান রেস, মানে উই হ্যাভ প্লেসড মানে আমরা প্লেসড করেছি, আমরা মানে কী করলাম, প্লেস করলাম, কি প্লেস করলাম, অ্যামং দি বেনিফ্যাক্টরস, বেনিফ্যাক্টরস মানে যারা সাহায্যকারী তাদের মধ্যে প্লেস করলাম, অফ হিউম্যান রেস, হিউম্যান মানে মানব জাতিদের মধ্যে সাহায্যকারীদেরকে প্লেস করলাম কি দি ডিসকভারিজ অফ আর্টস, মানে কি চারুকলা, যেটা আর্টস যেগুলো সেই চারুকলার কিছু আবিষ্কার সেগুলোকে প্লেস করেছি। ঠিক আছে, তারপর দেখুন হুইচ রিলিভ হিউম্যান সাফারিংস, যেটা যেটা রিলিভ করতে পারে, যেটা উপশম করতে পারে কি হিউম্যান সাফারিংস, মানুষের যন্ত্রণাকে কিন্তু উপশম করিয়ে দিতে পারে। অ্যান্ড এবং ইফ দিস আর্টস আর অনারেবল, যদি এই আর্টসগুলো এই চারুকলাগুলো যদি সম্মানজনক হয়ে থাকে তাহলে হোয়ার ইজ দি গ্লোরি অফ মাল্টিপ্লাইং দিস সাফারিংস, তাহলে এই যে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, বহুগুণ করে বেড়ে যাচ্ছে সাফারিংস, তাহলে এই সাফারিংসের গ্লোরিটা কোথায়, এই সাফারিংসে কিন্তু তাহলে কোনো গ্লোরি নেই, সেটাই কিন্তু বলতে চাইছে। তার মানে এই অ্যাকচুয়াল তাহলে ব্যাপারটা কী হলো, আপনারা একটু ভালো করে পড়ুন, পড়লেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে কিন্তু কী বলতে চাইছে। এখানে বলতে চাইছে যে ওয়ার যে ব্যাপারটা মানে যুদ্ধ, সেটা কিন্তু কখনোই গ্লোরি নিয়ে আসে না। ঠিক আছে, তাহলে যুদ্ধ কি নিয়ে আসে, যুদ্ধ সবসময় নিয়ে আসে সাফারিংস, মানব জাতির ক্ষেত্রে মানব জাতির উপর সাফারিংস বয়ে নিয়ে আসে এবং কি করে, তাদের যে নেসেসিটিগুলো আছে, তাদের যে প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলোকেই কিন্তু গলা টিপে হত্যা করে। ঠিক আছে, এবং এটা কিন্তু কোনো একটা ভালো কাজ নয়। ঠিক আছে, আর কি বলছে, আর বলছে যে গৌরবজনক কাজ বা সম্মানজনক কাজটা কি, সেটা কিন্তু সর্বদা বিরাজ করে বেনিফ্যাক্টরসদের মধ্যে, সাহায্যকারীদের মধ্যে, যারা কিনা সর্বদাই মানব জাতির পেনকে রিলিভ করে চলেছে, এবং এই জিনিসটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়াল গ্লোরি আছে, মানুষকে বাঁচিয়ে আনা বা মানুষকে বাঁচিয়ে রাখা এবং তাদেরকে বিপদ থেকে রক্ষা করা, এই জিনিসটার মধ্যেই কিন্তু প্রকৃত গৌরবটাই কিন্তু লুকিয়ে আছে, যুদ্ধের মধ্যে কিন্তু নয়। তাহলে এইটাই কিন্তু বোঝাতে চাইছে। দেখুন তাহলে এই ব্যাপারটাকে আমি কিভাবে একটা টাইটেল দিলাম, দেখুন
টাইটেলটা দিলাম কি, ওয়ার নেভার ব্রিংস গ্লোরি, মানে কি ওয়ার কিন্তু কখনোই গ্লোরি নিয়ে আসে না। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। এবার দেখুন এটাকে কিভাবে আনসারটা করলাম, এটাকে এইভাবে করলাম। দেখুন কি বলছে, এখানে বলছে ওয়ার অলওয়েজ ব্রিংস সাফারিংস, মানে ওয়ার কি নিয়ে আসে, সর্বদা সাফারিংস নিয়ে আসে, ভোগান্তি নিয়ে আসে। কাদের মানে কোথায় নিয়ে আসে, টু হিউম্যান রেস, মানে মানব জাতির মধ্যে, মানব জাতির মধ্যে হিউম্যান রেসের মধ্যে কি নিয়ে আসে, সবসময় সাফারিংস নিয়ে আসে। তারপরে দেখুন অ্যাজ ইট কিলস দি নেসেসিটি অফ হিউম্যান লাইফ, কেন, কারণ এটা সর্বদাই মানব জাতির যে নেসেসিটি সেটাকে কিন্তু হত্যা করে। ঠিক আছে, তারপর দেখুন ইট ইজ নট আ গুড ডিড, মানে এটা কিন্তু কোনো ভালো কাজ নয়, মানে যুদ্ধটা কিন্তু ভালো কাজ নয়। তারপরে দেখুন দি অনারেবল ওয়ার্ক, মানে অনারেবল যে ওয়ার্ক, মানে সম্মানজনক যে কাজ, সেটা ইজ অনলি এক্সিস্ট, সেটা নিহিত থাকে কিসের মধ্যে, অন দি বেনিফ্যাক্টরস, মানে সাহায্যকারীদের মধ্যে, হু আর এনগেজড, যারা নিয়োগ করেছে বা যারা নিয়োজিত হয়েছে, টু রিলিভ হিউম্যান পেন, মানে মানব জাতির যে দুঃখ কষ্ট পেন যন্ত্রণা সেগুলোকে রিলিভ করতে যারা, যেসব বেনিফ্যাক্টরসরা, যেসব সাহায্যকারীরা মানব জাতিকে সাহায্য করার জন্য, তাদের পেনটাকে রিলিভ করার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছে, তাদের মধ্যে কিন্তু এই অনারেবল ওয়ার্ক, যে এই যে ডিডসটা কিন্তু আছে, অন্তর্নিহিত আছে। তারপরে দেখুন দি অ্যাকচুয়াল গ্লোরি অনলি কামস থ্রু সেভিং লাইফস, মানে অ্যাকচুয়াল যে গ্লোরি, মানে প্রকৃতপক্ষে যে গৌরবজনক যে ব্যাপারটা, গৌরব, সেটা কিন্তু কোত্থেকেই আসে, মানব জাতি, মানে সেভিং লাইফস, মানে জীবন বাঁচিয়েই কিন্তু এই গ্লোরিটা কিন্তু পাওয়া যায়, যুদ্ধ করে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আপনাকে কি করতে হবে, বারংবার এটাকে পড়তে হবে, পড়ে যতক্ষণ না আপনি মানে বুঝতে পারছেন, যতক্ষণ না একটা ব্রেন ম্যাপ তৈরি করতে পারছেন, ততক্ষণ আপনি পড়ুন। পড়ার পরেই কিন্তু একটা ভালো করে টাইটেল দিন, তারপরেই কিন্তু সেটাকে আপনি নিজের মতো করে নিজের ভাষায় প্রেসেটাকে লিখুন। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা, তাহলে আমাদের এই প্রেসেটা এখানে কমপ্লিট হলো। আমরা এবার কি দেখবো, এরপরে যে আমাদের ট্রান্সলেশন প্যাসেজটা ছিল সেটাকে একবার দেখবো। দেখুন ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ট্রান্সলেশন প্যাসেজটা ভালো করে একবার পড়ে নিন, তারপর আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে, ফার্স্ট যে লাইনটা কি বলছে দেখুন, এখানে বলছে, দেখুন আমি আশা করি ছোট বড় প্রত্যেক শহরে মিউনিসিপ্যালিটির পরিচালকেরা ছেলে বুড়ো সকলের জন্যই সাজ সরঞ্জাম সহ যথেষ্ট সংখ্যক ব্যায়ামাগার ও খেলার মাঠ তৈরি করবেন। তাহলে দেখুন কিভাবে করছে এটাকে, দেখুন ভালো করে, এটাকে এইভাবে করলাম। দেখুন আমি আশা করি, মানে আমি আশা করি যে, তাহলে কি আই হোপ দ্যাট, আমি আশা করি যে, প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখলাম। এবার দেখুন কি আশা করি, এটা আশা করছি যে ইন এভরি টাউন, মানে প্রত্যেকটি শহরে, ওয়েদার ইট ইজ বিগ অর স্মল, সেটা বড় হোক বা ছোটই হোক, সেরকম প্রত্যেকটি শহরে কী হবে, তারপর দেখুন কমা দিলাম, দিয়ে লিখছি দি ডিরেক্টরস অফ দি মিউনিসিপ্যালিটিস, মানে মিউনিসিপ্যালিটির পরিচালকেরা উইল বিল্ড, ফিউচার ইনডিফিনাইটে লিখছি। দেখুন দি ডিরেক্টরস এখান থেকে শুরু হচ্ছে, সাবজেক্ট দি ডিরেক্টরস অফ দি মিউনিসিপ্যালিটিস, এটা হলো সাবজেক্ট। তারপর দেখুন উইল, স্যাল উইলের মধ্যে উইল বসলো। তারপর দেখুন বিল্ড, ভার্বের ফার্স্ট ফর্ম, ফিউচার ইনডিফিনাইট হচ্ছে, উইল বিল্ড মানে তৈরি করবে, কি তৈরি করবে, আ সাফিসিয়েন্ট নাম্বার অফ জিমন্যাসিয়ামস। দেখুন তাহলে কি তৈরি করবে, আ সাফিসিয়েন্ট নাম্বার অফ জিমন্যাসিয়ামস, মানে ব্যায়ামাগার তৈরি করবে, অ্যান্ড প্লেগ্রাউন্ডস, এবং খেলার মাঠ তৈরি করবে, হুইচ উইল বি ফুলি ইকুইপড, মানে যেটা কিনা ফুলি ইকুইপড ফর অল, যেটা কিনা কি হবে, যথেষ্ট সাজ সরঞ্জাম সহ হবে। এবার কাদের জন্য, ফর অল, কমা দিয়ে লিখলাম ইয়াং অ্যান্ড ওল্ড, মানে সেটা ছেলে হোক বা বুড়ো হোক, মানে যুবক হোক বা বৃদ্ধ হোক। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। এই উইল বি ফুলি ইকুইপড, এখানে কিন্তু আমি কি করলাম, ফিউচার ইনডিফিনাইটেড প্যাসিভ করলাম। ঠিক আছে, তাহলে কি উইল বি ফুলি ইকুইপড, মানে যথেষ্ট সাজ সরঞ্জাম পূর্ণ হবে, তাহলে কারোর দ্বারা করা হবে সাজ সরঞ্জাম পূর্ণ, সেই জন্যই কিন্তু এখানে ফুললি ইকুইপডটাকে আমি কি করলাম, প্যাসিভ করলাম। ঠিক আছে, তাহলে কিন্তু ফিউচার ইনডিফিনাইটে লিখলাম, তারপরে কিন্তু ব্যাপারটাকে আমি ফিউচার ইনডিফিনাইট প্যাসিভ করলাম। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি হচ্ছে। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি বলছে, এখানে পরের সেন্টেন্সটা বলছে দেখুন, তার ফলে জনসাধারণও বিশেষ করে যুবকেরা অবসর সময়ে স্বাস্থ্যকর খেলাধুলায় কাটাতে পারবেন, তাহলে তারা কাটাতে পারবেন। তার মানে দেখুন ফিউচারে লিখতে হবে আপনাকে, কীভাবে লিখছি দেখুন, ফিউচার ইনডিফিনাইটই করতে হবে। দেখুন কীভাবে এটাকে করলাম, তার ফলে মানে অ্যাজ এ রেজাল্ট, তার ফলে কারা, দি পাবলিক, মানে পাবলিকেরা, মানে জনসাধারণ, বিশেষ করে যুবকেরা, তার মানে কি স্পেশালি দি ইউথ, তাহলে এটা কিন্তু আমি পুরোটাকে কিন্তু সাবজেক্ট লিখলাম, দি পাবলিক স্পেশালি দি ইউথ, সাবজেক্ট হলো। তারপরে দেখুন ফিউচার ইনডিফিনিট প্যাসিভ করতে হবে, উইল বি এবল, মানে সক্ষম হবে, কি করতে সক্ষম হবে, ইনফিনিটিভ করছে দেখুন, টু স্পেন্ড, কাটাতে, কি কাটাতে, দেয়ার লেজার টাইম, তাদের অবসর সময়,
ইন হেলদি স্পোর্টস, মানে কি এই স্বাস্থ্যকর খেলাধুলায় কাটাতে পারবে, সেইভাবেই লিখলাম ইন হেলদি স্পোর্টস। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কিন্তু কীভাবে করলাম যে ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ যে সেন্সটা, সেটাই কিন্তু আমি ফিউচার ইনডিফিনিট প্যাসিভ যে সেন্স, সেই হিসেবেই কিন্তু সেই সেন্সটা আপনাকে কাজে লাগাতে হবে, সেই সেন্সটা ইউজ করেই কিন্তু করছি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখুন কি করছি। পরের সেন্টেন্সটা কি আছে একবার দেখুন। এখানে বলছে আজকাল অনেকেই আইন শৃঙ্খলা ভঙ্গ করে নানা রকম অসুস্থ উত্তেজনায় মেতে অবসর কাটান, তার পরিবর্তে সুস্থ পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। দেখুন কিভাবে এটাকে করছি, এটাকে এইভাবে করলাম। দেখুন এখানে করা হচ্ছে কি, আজকাল মানে নাওয়াডেজ, মানে আজকাল অনেকেই আইন শৃঙ্খলা ভঙ্গ করে নানা রকম অসুস্থতার মধ্যে অসুস্থ উত্তেজনার মধ্যে অবসর কাটান। তাহলে সাবজেক্ট হিসেবে কি ইউজ করতে হবে, কারা এটা কাটায়, অনেকেই, তাহলে কি লিখতে হবে, মেনি পিপল। এবারে যেহেতু মেনি পিপল থার্ড পার্সন প্লুরাল, কিন্তু সেই জন্য কিন্তু এখানে ব্রেকস হবে না, ব্রেকই হবে। তাহলে এটা প্লুরাল বলে ব্রেক হবে। তাহলে কি মেনি পিপল একদম প্রেজেন্ট ইনডিফিনিটে লিখছি। দেখুন মেনি পিপল সাবজেক্ট, ব্রেক মানে কি করে, ব্রেক করে, কি ব্রেক করে, ভঙ্গ করে কি, দি ল অ্যান্ড অর্ডার, মানে কি আইন শৃঙ্খলা। এবং দেখুন স্পেন্ট মানে কি, কাটায়, দেয়ার লেজার টাইম, তাদের অবসর সময়, ইন আনহেলদি এক্সাইটমেন্ট, তার মানে কি অসুস্থ উত্তেজনা, আনহেলদি এক্সাইটমেন্ট, অসুস্থ উত্তেজনা তাদের অবসর সময়টাকে কাটায় কিভাবে, যে আইন শৃঙ্খলা আছে সেটাকে ভঙ্গ করে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। প্রেজেন্ট ইনডিফিনিটে লিখলাম এখান থেকে এই পর্যন্ত। তারপর দেখুন তারপরেরটা কি বলছে, এই যে তার পরিবর্তে, তাহলে আমি ইনস্টেড লিখলাম, ইনস্টেড মানে পরিবর্তে, তার পরিবর্তে সুস্থ পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। তার মানে কি দরকার, আপনি এখানে নিড হিসেবে লিখতে পারেন দরকার। তাহলে কি দরকার, সুস্থ পরিবেশ। তাহলে সাবজেক্ট হিসেবে আপনি এটাকে লিখুন সুস্থ পরিবেশ, তার মানে কি হেলদি অ্যাটমসফিয়ার মানে সুস্থ পরিবেশ। নিডস টু বি মানে দরকার, নিডস টু বি ক্রিয়েটেড তৈরি হওয়া দরকার, প্যাসিভ সেন্সে লিখতে হবে। তাহলে কি নিডস টু বি ক্রিয়েটেড মানে তৈরি করা দরকার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কি হলো, আচ্ছা তাহলে দেখুন পরের সেন্টেন্সটা কি আছে দেখুন। এখানে কি বলছে দেখুন, আমাদের এখন উচিত আন্তরিকভাবেই এই বিষয়টি সাফল্যের জন্য চেষ্টা করা। তার মানে কি দেখুন, এই যে চেষ্টা করা দরকার, আন্তরিকভাবে উচিত, তাহলে উচিত কথাটা বলতে তার মানে আপনাকে কি ইউজ করতে হবে, মাস্ট ইউজ করতে হবে, তাই না? তাহলে মাস্ট ইউজ করবো, দেখুন কিভাবে করছি। উই মাস্ট নাও আর্নেস্টলি স্ট্রাইভ, এই স্ট্রাইভ মানে কিন্তু চেষ্টা করা বা সংগ্রাম করা, এটাকে কিন্তু বলে। ঠিক আছে, তাহলে স্ট্রাইভ আপনি ট্রাইও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে দেখুন কীভাবে করছি, উই মাস্ট মানে আমাদের উচিত, নাও এখন, আর্নেস্টলি মানে কি আন্তরিকভাবে, স্ট্রাইভ চেষ্টা করা, কিসের জন্য, ফর দিস সাকসেস মানে এই সাফল্যের জন্য, অফ দিস ম্যাটার এই বিষয়টির, তাহলে এই বিষয়টির সাফল্যের জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করা দরকার। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। তাহলে মাস্ট ইউজ করতে হবে, আপনি এখানে স্ট্রাইভের জায়গায় কিন্তু ট্রাইও কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা পরের সেন্টেন্সটা কি দেখুন, এখানে বলছে আমাদের দেশের পক্ষে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনি এটাকে সুপারলেটিভ ডিগ্রি করে দিন, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তাহলে দেখুন কীভাবে লিখছে, আপনি এটাকে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবেও কিন্তু লিখতে পারেন, কিন্তু এবং মোস্ট ইম্পর্টেন্টের আগে আপনাকে দি লিখতেই হবে, কিন্তু এটাই কিন্তু সুপারলেটিভের নিয়ম। দেখুন সেইভাবেই লিখছি, কীভাবে লিখছি দেখুন, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে কি দি মোস্ট ইম্পর্টেন্ট সুপারলেটিভ করে দিলাম। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু মানে এটা হলো একটি গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিসের জন্য, ফর আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের জন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, তাহলে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি এখানে করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এই যে ট্রান্সলেশনটা ছিল, এই ট্রান্সলেশন প্যাসেজটা কিন্তু এখানেই শেষ হলো। এবারে আমরা পরের যে প্রেসিভ প্যাসেজটা ছিল সেটাকে একবার দেখব। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে যেটা আছে এটাকে আপনি একবার পড়ে নেওয়ার চেষ্টা করুন, মানে বুঝুন ভালো করে, তারপরে আমরা চেষ্টা করছি এর মানেটাকে একবার বুঝিয়ে দেওয়ার। দেখুন কি বলছে এখানে বলছে দি স্টার্স আর অল সানস অ্যান্ড সাইন বাই দেয়ার ওন লাইট, মানে সান মানে যত মানে কি হচ্ছে, যত নক্ষত্র আছে এবং সূর্য এরা কিন্তু কি হয়, নিজেদের আলোয় কিন্তু আলোকিত হয়। ঠিক আছে, অনলি দি সান লুকস লার্জ টু আস মানে কেবলমাত্র সানটাই আমাদের কাছে বড় হিসেবে দেখায়, অ্যান্ড উই রিসিভ ইটস হিট আমরা এর হিটটা পাই, আমরা কেবলমাত্র সানের হিটটা পাই, কারণ ইট ইজ নিয়ার কারণ এটা আমাদের খুব কাছে আছে সেই জন্যই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপর দেখুন বাট কিন্তু দি স্টার্স লুক স্মল মানে স্টার্সগুলোকে আমরা স্মল দেখি, বিকজ দে আর সো ফার কারণ তারা অনেক দূরে আছে। ঠিক আছে, উই গেট নো হিট অ্যাট অল ফ্রম দেম তাদের থেকে আমরা কিন্তু কোনো প্রকারেই কিন্তু হিট বা উত্তাপ কিন্তু পাই না।
দো যদিও উই গেট আর লিটল লাইট, যদিও কিন্তু আমরা অল্প কিছু আলো তাদের থেকে পেয়ে থাকি। তারপরে দেখুন কি বলছে, ইট ইজ ভেরি হার্ড ফর আস টু কম্প্রিহেন্ড হাউ ফার অ্যাওয়ে ফ্রম আস ইন ইজ দি নিয়ারেস্ট স্টার, মানে এই যে নিয়ারেস্ট যে স্টারগুলো তারা কত দূরে আছে সেটা আমাদের কাছে কিন্তু যাচাই করা বা মাপা সেটা কিন্তু আমাদের কাছে অসম্ভব একটা কাজ। মানে ইট ইজ এই যে দেখুন বলছে যে ইট ইজ হার্ড ফর আস টু কম্প্রিহেন্ড, মানে এটাকে পরিমাপ করা, কম্প্রিহেন্ড করা আমাদের কাছে কিন্তু একটা কঠিন কাজ, যে এরা কতটা দূরে আছে, এই নিয়ারেস্ট যে আমাদের স্টারগুলো এরা কিন্তু কতটা দূরে আছে সেটা পরিমাপ করা আমাদের কাছে কিন্তু একটা কঠিন কাজ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তারপরে দেখুন কি বলছে, দি ডিস্টেন্স ইজ সো গ্রেট দ্যাট ইট হ্যাজ ইট বি মেজার্ড বাই দ্য রেট অ্যাট হুইচ লাইট ট্রাভেলস, মানে ডিস্টেন্সটা এতটাই বেশি যে এটাকে আমরা কিভাবে মাপি, লাইট যে ট্রাভেল করে, লাইটের যে গতি সেটা দিয়ে কিন্তু আমরা মাপি। তারপর দেখুন হুইচ ইজ 186,400 মাইলস পার সেকেন্ড, মানে সেটা কত পার সেকেন্ডে কত, তো এই এত মাইল কিন্তু বললো। ঠিক আছে, মানে এই লাইটের গতিটা কিন্তু বললো। তারপর দেখুন লাইট রিকোয়ার্স অ্যাবাউট 8 মিনিটস টু ট্রাভেল ফ্রম দি সান টু আর্থ, মানে সূর্য থেকে পৃথিবীতে আসতে লাইটে কত সময় লাগছে সেটাই বলছে যে 8 মিনিট প্রায় সময় লাগছে। ঠিক আছে, তারপরে দেখুন বাট ইট রিকোয়ার্স মোর দ্যান 4 ইয়ার্স ফর লাইট টু রিচ আস ফ্রম দি নিয়ারেস্ট স্টার, কিন্তু নিয়ারেস্ট যে স্টারগুলো আছে তাদের থেকে কিন্তু আমাদের পৃথিবীতে আলোটা আসতে কিন্তু প্রায় 4 বছরের বেশি সময় লাগে বা 4 বছরের মতো সময়টা লাগে। ঠিক আছে, তারপরে দেখুন মোস্ট অফ দি স্টার্স আর টু ফার অ্যাওয়ে, মানে কি মোস্ট অফ দি স্টার্স আর টু ফার অ্যাওয়ে, মানে মানে যেসব তারাগুলো আছে তারা এতটাই যে দূরে আছে ফর অ্যাস্ট্রোনমার্স, মানে অ্যাস্ট্রোনমার্সদের কাছে টু মেজার দ্য ডিস্টেন্স, মানে অ্যাস্ট্রোনমার্সদের কাছে এই যে টু এর ব্যাপারটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সটাই কিন্তু ইউজ মানে রেফার করে, তাহলে অ্যাস্ট্রোনমার্সদের কাছে কিন্তু সেটা ডিস্টেন্সটা মেজার করা অসাধ্য একটা ব্যাপার। ঠিক আছে, তারপর দেখুন বাট ইউ মে বি ইন্টারেস্টেড টু লার্ন দ্যাট, মানে এটা তুমি ভেবে এটা তুমি শিখে বা এটা তুমি জেনে চমৎকারী হবে বা আরও আশা পাবে যে কি পাবে, দি লাইট ফ্রম দি পোল স্টার মেরু যে স্টারগুলো আছে হুইচ রিচেস ইউ আই, মানে যেসব পোল স্টার থেকে যেসব আলোগুলো আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে সেগুলো মাস্ট হ্যাভ স্টার্টেড ইটস জার্নি, তারা তাদের জার্নি শুরু করেছিল শর্টলি আফটার দি ক্রিমিয়ান ওয়ার, মানে ক্রিমিয়ার যুদ্ধের পরেই কিন্তু তারা তাদের যাত্রা শুরু করেছিল এবং সেই সব লাইটগুলো কিন্তু এখন আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে কি বলতে চাইছে এখানে, যদি আপনি ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু লাইটের মানে লাইট ওয়েভের যে জার্নি সেই জার্নিটাই কিন্তু বলছে সানের ক্ষেত্রে কি আর স্টার্সদের ক্ষেত্রে কি সেই বিষয়টা কিন্তু এখানে বলছে। এবার দেখুন ভিতরে যদি আমি ব্যাপারটা সংক্ষেপে একটু বলতে চাই তাহলে কি বলতে চাইছে এখানে বলছে যে কি যত স্টার্স আছে সমস্ত স্টার্সদের ক্ষেত্রেই কিন্তু আমরা কি পাই, মানে সমস্ত স্টার্সের থেকে আমরা হিট মানে লাইট পাই, কিন্তু কেবলমাত্র সূর্য থেকেই আমরা হিটটা পাই, সূর্য থেকে তো লাইট পাই কিন্তু হিটটা কেবল সূর্য থেকেই পাই, অন্যান্য স্টার্সের থেকে কিন্তু সেটা পাই না, তাই না। তারপরে দেখুন আর কি বলা যায় এখানে, যে এখানে এইরকমভাবে বলা যেতে পারে যে মানে যে লাইট যেটা সেটা কিন্তু সূর্য থেকে আসে বেশ কিছু সময়, আপনি 8 মিনিট ওয়েট মানে লিখবেন না, এটাকে লিখবেন যে কিছু মিনিটের মধ্যে সূর্য থেকে আমরা আলোটা পাই, কিন্তু যে লাইটগুলো পোলার স্টার থেকে আসে বা নিয়ারেস্ট স্টার থেকে আসে সেগুলো কিন্তু অনেক আগেই তাদের যাত্রা শুরু করেছিল, তাই না। এটাই বলতে চাইছে ব্যাপারটা। তাহলে দেখুন কিভাবে এটাকে একটা ভালো করে একটা টাইটেলটা কি দিলাম, দেখুন টাইটেলটা দিলাম এরকম যে দি জার্নি অফ লাইট, মানে লাইটের জার্নি ফ্রম সান অ্যান্ড আদার স্টার্স, মানে সান থেকে এবং আদার্স যে স্টার্স আছে তাদের থেকে লাইটের যে জার্নিটা, তাদের যে লাইটের যে ভ্রমণ সেইটাই কিন্তু আমি টাইটেল হিসেবে ইউজ করলাম। ঠিক আছে, এবার দেখুন এটাকে কীভাবে লিখছি, এটাকে এইভাবে লিখছি, দেখুন কি বলছে এখানে বলছে অল দি স্টার্স, মানে সমস্ত তারা, অল দি স্টার্স হ্যাভ লাইট অ্যান্ড হিট, মানে সমস্ত তারার কি আছে, লাইট আছে অ্যান্ড হিট আছে, তাই না। উই গেট লাইট ফ্রম স্টার্স, মানে উই গেট লাইট ফ্রম স্টার্স, মানে আমরা স্টার্সের থেকে লাইট পাই, বাট হিট ফ্রম সান অনলি, কিন্তু হিটটা পাই কিসের থেকে, শুধুমাত্র সানের থেকে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ নিয়ার টু আস, কারণ এটা আমাদের খুব কাছেই আছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তারপর দেখুন দি লাইট কামস ফ্রম দি সান ইন জাস্ট ফিউ মিনিটস, মানে লাইট সূর্য থেকে আসে মানে অল্প কিছু সময়, অল্প কিছু মিনিটের মধ্যেই, বাট কিন্তু দি লাইট দ্যাট রিচেস টু আস ফ্রম দি পোলার স্টার, কিন্তু পোলার স্টার্স থেকে যে লাইটটা আমাদের কাছে আসে সেইটা স্টার্টেড ইটস জার্নি, সে তার জার্নি শুরু করেছিল
থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, মানে কি থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে সে কিন্তু তার জার্নি শুরু করেছিল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম কীভাবে লিখছি। তাহলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট সেই একই কথা যে আপনাকে ফার্স্ট ভালো করে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটাকে বারংবার পড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি একটা সঠিক মানে বুঝতে পারছেন এবং একটা ব্রেন ম্যাপ তৈরি করতে পারছেন। তারপরে চেষ্টা করবেন একটা ভালো করে সুন্দর টাইটেল দেওয়ার, কারণ টাইটেলটাই কিন্তু মার্কসটা বেশি ক্যারি করে। তারপরে আপনি আনসারটা লিখবেন নিজের ভাষায় একদম গুছিয়ে খুব সংক্ষেপের মধ্যে। ঠিক আছে, ব্যাপারটা তাহলে বোঝাতে পারলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি এই ভিডিওটা মনে হয় যে খুব আপনারা পরীক্ষার জন্য এই চ্যানেল থেকে প্রচণ্ড পরিমাণে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর 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 মাত্রায় শেয়ার করবেন, কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলেই কিন্তু আমরা এত এফোর্টস দিয়ে ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।